প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে 30টি কোশ্চেন এসছে 2016 সালে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে, সেগুলি আজকে আমরা আলোচনা করব। আমি 2016 থেকে 2022 অবধি যা যা প্রিভিয়াস ইয়ার এসছে সেগুলি এক এক করে প্রতিদিন দিয়ে যাব। তো আজকে আমরা আলোচনা করব আমাদের 2016 সালে যে কোশ্চেনটা এসছে সেখান থেকে। আর এই প্রিভিয়াস ইয়ার করার একটাই উদ্দেশ্যটা হচ্ছে কি, যে প্রিভিয়াস ইয়ারগুলো দেখলে আমাদের অ্যাটলিস্ট একটা ধারণা তৈরি হবে যে আমরা আমাদের যে আমরা যে প্রস্তুতি নিচ্ছি, যে আদৌ সেটা আমাদের প্রস্তুতিটা কোন পথে কোন দিকে এগোচ্ছে। ঠিক আছে, যখন আমরা দেখব যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো মোটামুটি আমরা সলভ করতে পারছি বা ধারণা কিছুটা আমাদের মধ্যে আসছে, তাহলে ধরে নিতে পারবে যে তুমি তোমার যে প্রিপারেশনটা সেটা সঠিক পথেই তুমি এগিয়ে নিয়ে যাচ্ছ। তো কথা না বলে আজকে আমি স্টার্ট করছি আমাদের এই আলোচনা পর্ব। তো প্রথম হচ্ছে কি, প্রথম কোশ্চেনটা হচ্ছে নাম্বার ওয়ান, বিকাশ ক্রমান্বিত হয় কৈশোর পর্যন্ত, প্রাপ্তবয়স্ককাল পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, কোনোটিই নয়। তাহলে তোমাদের নিশ্চয় ধারণা আছে যে বিকাশ যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে কি সারা জীবনব্যাপী একটা প্রক্রিয়া। এটা যখন স্টার্ট হয় সেটা আমৃত্যু অবধি চলে, একবার শুরু হলে সেটা আমৃত্যু অবধি চলে, মৃত্যুর আগ অবধি। ঠিক আছে, তো অন্যদিকে যদি আমরা দেখি, এই যে বৃদ্ধি কিন্তু সারা জীবনব্যাপী ঘটে না। বৃদ্ধি একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট টাইমের পর বৃদ্ধির মাত্রা কি হয়, বৃদ্ধির হার সেটা কমে যায়, স্থির হয়ে যায়। কিন্তু বিকাশ কিন্তু সেটা সব সময় চলতে থাকে। আমরা প্রতিনিয়ত ডেইলি কোনো না কোনো কিছু আমরা শিখছি এবং সেই অভিজ্ঞতাগুলোকে আমরা আমাদের কর্মক্ষেত্রে, বাস্তব জীবনের সমস্যা সমাধানে আমরা সেইগুলোকে ব্যবহার করছি। তার বিকাশ হচ্ছে একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্রমান্বিত একটা প্রক্রিয়া। নাম্বার 2, তাহলে আনসারটা কি? আনসারটা হবে সি, অপশন সি। নাম্বার 2, শিশুদের আবেগের তীব্রতা। ওকে, শিশুদের আবেগের তীব্রতা কখন শিশুদের মধ্যে এই যে আবেগ সেটা স্থায়ী হয়। তাহলে কখন হয়? শিশুদের মধ্যে যে আবেগের বিষয়টা তীব্রতাটা এটা কি থাকে? উচ্চ থাকে এবং দীর্ঘস্থায়ী, অপশন 1। নাম্বার 2, মৃদু এবং দীর্ঘস্থায়ী। নাম্বার 3, উচ্চ এবং ক্ষণস্থায়ী। তাহলে আনসার হবে এখানে শিশুদের আবেগের তীব্রতা হয় তোমার উচ্চ এবং ক্ষণস্থায়ী। এদের মধ্যে দেখবে আবেগটা বেশি থাকে, বাট সেই আবেগটা কিন্তু ওরা দীর্ঘক্ষণ অবধি ধরে রাখতে পারে না। এখন তুমি কোনো একটা বিষয় ওকে দেখাচ্ছ, ওর প্রতি তার ইন্টারেস্ট রাখবো, কতক্ষণ পরে এই একটা সামনে থেকে সরিয়ে নিলে তার মন কিন্তু, তার ইমোশন কিন্তু অন্য একটাতে গিয়ে সেট হয়ে যাচ্ছে। তার কি, তার ইমোশন বা আবেগটা এটা আবেগের তীব্রতা বেশি হলেও সেটা কিন্তু ক্ষণস্থায়ী বেশিক্ষণ হয় না, চেঞ্জ হয়। ওকে, তাহলে আনসার কি হবে? আনসার হবে সি। নাম্বার 3, অ্যাডোলেসেন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাডোলেসেন থেকে, অ্যাডালস্কিয়া থেকে কোনোটিই নয়। তাহলে আমরা সকলেই জানি যে অ্যাডোলেসেন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাডালস্কিয়া থেকে। তাহলে এখন আমাদের অবশ্যই জানা উচিত এখানে যে অ্যাডালস্কিয়ার শব্দটির অর্থ কি। অ্যাডালস্কিয়ার শব্দটির অর্থ হচ্ছে তোমার পরিণমনের দিকে এগিয়ে যাওয়া, পরিপক্কতার দিকে এগিয়ে যাওয়া। যেহেতু একটা বাচ্চা যখন শৈশব থেকে কৈশোরের দিকে ধাবিত হয়, তার কি, সে একটা পরিণত মানুষের দিকে কিন্তু তার বিকাশটা কিন্তু একটা পরিণত মানুষের দিকে সে কিন্তু এগোচ্ছে একটা রাইট ডিরেকশনে। ঠিক আছে, তাহলে
এখানে আমরা কি দেখলাম যে এডুলেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডালস্কেয়ার থেকে, যার অর্থ কি, যার অর্থ হচ্ছে পরিপক্কতার দিকে একটি শিশু যখন এগিয়ে যায়। ক্লিয়ার? ওকে, এই জায়গায় এডুলেশনস পড়াতে গিয়ে একটা জিনিস আমার মনে পড়ছে এখানে, এই যে স্ট্যানলি হল কমেন্ট করেছিল তোমাদের এই এডুলেশনস পিরিয়ডটাকে, বলেছিল কি যে স্টর্ম অ্যান্ড স্ট্রেস পিরিয়ড। কি বলেছিল? স্টর্ম অ্যান্ড স্ট্রেস পিরিয়ড মানে ঝড়ঝঞ্ঝার কাল। ওকে, নেক্সট পয়েন্ট নাম্বার 4, ভ্যাক্সেলারের বয়স্কদের জন্য বুদ্ধি অভিক্ষাটি একটি ভাষা বিমুক্ত অভিক্ষা, ভাষাভিত্তিক অভিক্ষা, সম্পাদনীয় অভিক্ষা, কোনোটিই নয়। তাহলে আনসার হবে তোমার ডি, মানে এটা ভাষা বিমুক্তও নয়, ভাষা ভিত্তিকও নয়, এটা সম্পাদনীয় অভিক্ষাও নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে বুদ্ধাঙ্ক পরিমাপের সূত্র। তাহলে বুদ্ধাঙ্ক পরিমাপের সূত্র তোমরা সকলেই জানো, আইকিউ ইকুয়াল টু MA/CA ইন্টু 100। তাহলে অপশন নাম্বার কত হবে? অপশন নাম্বার হবে আইকিউ সূত্রটা হবে অপশন নাম্বার 1, MA/CA ইন্টু 100। ওকে, একটা ব্যক্তির বা একটা শিশুর মানসিক বয়সকে দিয়ে তার ক্রনোলজিক্যাল এজকে যখন আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব, হ্যাঁ, তখনই আমাদের বেরিয়ে আসবে ওর আইকিউ কত। তো এই জায়গায় আমি বলে রাখি তোমাদেরকে, এই জায়গায় তোমরা আইকিউ কি করে একটা বাচ্চার আইকিউ বের করে সেই জিনিসগুলো কিন্তু তোমরা দেখে রাখবে, এবং আইকিউর মাত্রাগুলো কত থাকলে এই বাচ্চাটাকে আমরা মেধাবী বলবো, হ্যাঁ, কত আইকিউ থাকলে আমি তাকে প্রতিভাবান বলবো, স্বল্প বুদ্ধি বলবো, এই জিনিসগুলি তোমরা কিন্তু দেখে রাখবে। প্রিভিয়াস ইয়ারগুলো করার মানে হচ্ছে এই জিনিসগুলো, যে কোন সাইড থেকে ওরা কোশ্চেন চাইছে তোমার কাছ থেকে, হ্যাঁ, এই পরীক্ষাতে তোমার কি ধরনের নলেজ ওরা টেস্ট করছে। তো তোমাকে কি করতে হবে, যেহেতু আইকিউ থেকে কোশ্চেন আসছে, তাহলে তুমি অবশ্যই আইকিউটাকে ভালো করে আইকিউ সাইটে যত কিছু আছে রিলেটেড সেগুলো একটু দেখে নেবে। ওকে, কোশ্চেন নাম্বার 6, পিয়াজের মতে জ্ঞানমূলক বিকাশের চতুর্থ স্তরটি। ওকে, চতুর্থ স্তর কোনটি? তাহলে প্রথম হচ্ছে সংবেদন ও সঞ্চালনমূলক স্তর, তোমরা সকলেই জানো এটা প্রথম স্তর। প্রাক ধারণামূলক স্তর, এটা কত? 2। তারপরে কি আছে? বাস্তব সক্রিয়তার স্তর, এটা কিন্তু আমাদের, এটা হচ্ছে আমাদের চতুর্থ স্তর। তাহলে আনসার কি হবে? আনসার হবে সি। সরি, আনসারটা হবে ডি, কারণ এখানে ফর্মাল অপারেশনাল যে স্তর সেটা কিন্তু এখানে দেয়নি। তাহলে পেঁয়াজের মতে জ্ঞানমূলক বিকাশের স্তর কোনটি, এটা কিন্তু এখানে দেয়নি, কারণ এখানে কি দিয়েছে? সেন্সরি দিয়েছে, সেন্সরি দিয়েছে, প্রি অপারেশনাল দিয়েছে, তারপরে দিয়েছে কংক্রিট অপারেশনাল দিয়েছে, বাট ফর্মাল অপারেশনালটা দেয়নি। ক্লিয়ার? তাহলে পেঁয়াজের মতে জ্ঞানমূলক বিকাশের চতুর্থ স্তর কোনটি? চতুর্থ স্তরটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্তর, ফর্মাল অপারেশনাল স্তর, যেটাকে আমরা বলি যৌক্তিক স্তর। ওকে, নাম্বার 7, শিশুদের লিঙ্গ সংস্কারমূলক ধারণার সূত্রপাত হয় প্রাথমিক বাল্যকালে, বয়ঃসন্ধিকালে, কৈশোরে, কোনোটিই নয়। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে প্রাথমিক বাল্যকালে। তাহলে লিঙ্গ সংস্কার কখন গড়ে ওঠে বাচ্চাদের, শিশুদের মধ্যে? সেটা গড়ে ওঠে প্রাথমিক বাল্যকালে। কোশ্চেন নাম্বার 8, পারস্পরিক বিপরীতধর্মী শিখনে নিচের কোন কৌশলটি ব্যবহৃত হয় না? জিজ্ঞাসাবাদ, সার সংক্ষিপ্তকরণ, মূল্যায়ন, কোনোটিই নয়। তাহলে আনসারটা কি হবে এখানে? আনসারটা হবে তোমার জিজ্ঞাসাবাদ। মানে পারস্পরিক বিপরীতধর্মী শিখনে নিচের কোন কৌশলটি ব্যবহৃত হয় না? জিজ্ঞাসাবাদ। তারপরে কোশ্চেন নাম্বার 9 হচ্ছে ভাষা বিকাশের নেটিভিস্ট দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন জেবি ওয়াটসন, এমসি উইনি, নোয়াম চমস্কি, এদের কেউই নন। তাহলে তোমরা সকলেই জানো যে
ভাষার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান হচ্ছে কে? নোয়াম চমস্কি। তাহলে তোমরা এক্সামে যখন এই টাইপের কোশ্চেন আসবে, এই লাড্ডু কোশ্চেনগুলো তোমরা কি করবে, দেখবে মিলাতে চাইবে যে জেবি ওয়াটসনের সাথে ভাষার কোনো সম্পর্ক নেই। কেন? কারণ জেবি ওয়াটসন হচ্ছেন কি, উনি হচ্ছেন আচরণবাদী, বিহেভিয়ারিস্ট সাইকোলজিতে। আর এমসি ওয়াইনের নাম তো আমিও শুনিনি, তোমাদের হয়তো বা অনেকের না জানা থাকতেই পারে পরীক্ষাতে। তো যখন তোমরা দেখবেন নম চমস্কি আছে, ডাইরেক্ট ক্লিক করে দেবে নম চমস্কি, এটাই হবে। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, আধুনিক শিক্ষার মূলনীতি সমগ্র থেকে অংশের দিকে গড়ে উঠেছে। আধুনিক শিক্ষার মূলনীতি সমগ্র থেকে অংশের দিকে গড়ে উঠেছে। আচরণবাদের উপর, অপশন 1। অপশন বি, সমগ্রতাবাদের উপর। অপশন সি, সংযোজনবাদের উপর। অপশন ডি, কোনোটাই নয়। তাহলে আনসার কি হবে? সমগ্রতাবাদের উপর। ঠিক আছে, তাহলে আধুনিক শিক্ষার মূলনীতি কি? সমগ্র থেকে অংশের দিকে। সমগ্র থেকে অংশ থেকে, মানে অংশ থেকে সমগ্রের দিকে নয়, সমগ্র থেকে অংশের দিকে। তারপরে কোশ্চেন নাম্বার 11, ট্রাইসোমি 21 দেখা যায় কাদের মধ্যে? দেখা যায়, এটা দেখা যায় ডাউন সিনড্রোম যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের মধ্যে। তারপরে ডিসলেক্সিয়া হলো এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা, আত্মকেন্দ্রিকতা, শিখন অক্ষমতা, কোনোটিই নয়। তাহলে এই জায়গায় বলে রাখি, এই যে যতগুলো শিখন অক্ষমতা আছে, ডিসলেক্সিয়া বলো, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, হ্যাঁ, যাই আছে তোমরা সেই সবগুলি তোমরা দেখে রাখো, কারণ প্রতি বছর এখান থেকে একটা কোশ্চেন আছে। প্রতি বছর এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা দেখতে পাবে, প্রিভিয়াস ইয়ারগুলো যদি তোমরা দেখো। তাহলে এই জায়গায় তোমরা কি করবে, যতগুলো লার্নিং ডিসেবিলিটিস আছে সেইগুলো একটু বেশি কিছু পড়তে হবে না, জাস্ট মিনিংটা কি বোঝায়, ঠিক আছে, সেটা তোমরা দেখে রাখো, তোমাদের কিন্তু কাজে আসবে। তারপরে তাহলে এখানে আনসারটা কি হবে? ডিসলেক্সিয়া হলো আমাদের এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা নয়, আত্মকেন্দ্রিকতাও নয়। তাহলে এটা কি? একটা শিখন অক্ষমতা। এটা কি? শিখন অক্ষমতা। ওকে, নেক্সট হচ্ছে সৃজনশীলতা এবং বুদ্ধি সাধারণভাবে নেতিবাচকভাবে সম্পর্কিত নয়, সম্পর্কিত, কোনোটিই নয়। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে সম্পর্কিত। সৃজনশীলতার সাথে বুদ্ধি কিন্তু সম্পর্কিত, কারণ বুদ্ধি যার নেই তার মধ্যে ক্রিয়েটিভিটিও কিন্তু থাকবে না। ঠিক আছে, বুদ্ধিমানদের মধ্যে কি থাকে? ক্রিয়েটিভিটি থাকে, কারণ ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটি করতে গেলে নিশ্চয়ই তোমার বুদ্ধিকে ইউজ করতে হবে। তাহলে বুদ্ধি আর ক্রিয়েটিভিটি কিন্তু মানে একে অপরের সাথে সম্পর্কিত। ওকে, কোশ্চেন নাম্বার 14, সৃজনশীলতার বিনিয়োগ তত্ত্বটির প্রবক্তা হলেন আসুবেল, স্ট্যানবার্গ অ্যান্ড লুভার্ট, ক্যাটেল অ্যান্ড ড্রেভদাল। অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে আনসারটা কি হবে? 14 এর আনসারটা হবে তোমার বি, স্টার্নবার্গ অ্যান্ড লুভার্ট। এই যে সৃজনশীলতার বিনিয়োগ তত্ত্বটির প্রবক্তা, ইনি হলেন, কে হলেন? অপশন নাম্বার বি, স্টার্নবার্গ অ্যান্ড লুভার্ট। তাহলে তোমরা কি দেখে রাখবে সৃজনশীলতা সম্বন্ধে? সৃজনশীলতার কি কি বৈশিষ্ট্য আছে, সৃজনশীলতার মিনিংটা কি বোঝায়, কি কি বৈশিষ্ট্য, হ্যাঁ, তারপরে তোমার সৃজনশীলতার যে বিভিন্ন ধরনের কি বলবো উপাদানগুলো আছে, তোমরা কিন্তু সেগুলি দেখে রাখবে, কারণ বিগত অন্যান্য ইয়ারে কিন্তু সৃজনশীলতার উপাদান থেকেও কোশ্চেন এসছে। ওকে, কোশ্চেন নাম্বার 15, উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের চিহ্নিতকরণের জন্য আমরা যে ধরনের অভিক্ষা ব্যবহার করব না তা হলো এসকিউ পরিমাপন অভিক্ষা, আইকিউ পরিমাপন অভিক্ষা, ব্যক্তিত্ব পরিমাপন অভিক্ষা, কোনোটিই নয়। তাহলে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের চিহ্নিতকরণের জন্য আমরা কি ধরনের অভিক্ষা ব্যবহার করব না? কোশ্চেন নাম্বার 15। তাহলে কোনটা ব্যবহার করব না? ব্যক্তিত্ব পরিমাপন অভিক্ষা করব না। কোনটা করব? আমরা আইকিউ করব, এসকিউ করব, রাইট? তাহলে ব্যক্তিত্ব দিয়ে সেটা কখনো কোনো ব্যক্তির তোমার বুদ্ধি চিহ্নিত করা যায় না। তাহলে ব্যক্তিত্বকে চিহ্নিত করতে গেলে বুদ্ধিকে চিহ্নিত করতে গেলে আমাদের কি করতে হবে? আইকিউ পরিমাপন করতে হবে।
কোশ্চেন নাম্বার 16, শিশুরা শ্রেণীকক্ষের সদর্থক বা নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে আত্মস্থ করে নেয় এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচতে থাকে, একে বলা হয়। মানে কি বোঝাচ্ছে এখানে? এই যে শিশুরা সবসময় শিক্ষকদের সদর্থক বা নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে কি করে? আত্মস্থ করে নেয় এবং এই দৃষ্টিভঙ্গিকে নিয়ে বাঁচতে থাকে, একে বলা হয় অপশন 1 শিক্ষাগত স্বপরিপূরক ভাবাবাণী, বিচ্ছিন্নকরণ ভাববাণী, মিথস্ক্রিয়া ভাববাণী। অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে 16টার আনসার কি হবে? এ মানে শিক্ষাগত স্বপরিপূরক ভাববাণী। কোনো বিদ্যালয় তার দৃষ্টিসম্পন্ন বা দৃষ্টিগত সমস্যা সম্পন্ন শিশুর শিক্ষার জন্য বড় হরফে ছাপানো পাঠ্য বইয়ের ব্যবস্থা করতে পারে। এই পদ্ধতিকে বলা হয় বিচ্ছিন্নকরণমূলক স্বাচ্ছন্দ্য বিধান, উপস্থাপনমূলক স্বাচ্ছন্দ্য বিধান, অন্তর্ভুক্তিমূলক স্বাচ্ছন্দ্য বিধান, কোনোটি নয়। তাহলে 17 আনসার কি হবে? 17 হবে তোমার বি মানে উপস্থাপনমূলক স্বাচ্ছন্দ্য বিধান। ঠিক আছে, তোমার যদি প্রয়োজন পড়ে যে স্কুলে আমার দৃষ্টিসম্পন্ন শিশু আছে, তাহলে অবশ্যই তুমি তাদের জন্য বড় হরফে ছাপানো কোনো বই তুমি ব্যবস্থা করতে পারো। এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় উপস্থাপনমূলক স্বাচ্ছন্দ্য বিধান। 18, সূক্ষ্ম পেশিগত সঞ্চালনে দুর্বল ক্ষমতা সম্পন্ন শিশুদের কোন অক্ষর ব্যবহার করতে পাঠদান করা উচিত নয়? তাহলে কোশ্চেন নাম্বার কত? 18। কোশ্চেন নাম্বার 18 হচ্ছে টানা লেখায় লিখিত অক্ষর কি করা যাবে না? টানায় লেখায় লিখিত অক্ষর এদেরকে পাঠদান করা যাবে না। সো ক্লিয়ার? ওকে। কোশ্চেন নাম্বার 19, যে ছাত্রের বুদ্ধাঙ্ক 98 সে স্বল্প বুদ্ধি সম্পন্ন, এই উক্তিটি সঠিক, আংশিক সত্য, ভুল, কোনোটিই নয়। তাহলে আনসারটা কি হবে? 19, এটা ভুল। 98 যার আছে সে স্বল্প বুদ্ধি সম্পন্ন হতে পারে না। তাহলে স্বল্প বুদ্ধি সম্পন্ন কারা সেটা তোমাকে জানতে হবে। তাহলে এই জায়গাগুলো তোমরা দেখে নেবে। এই যে আইকিউতে, হ্যাঁ, কত আইকিউ থাকলে প্রতিভাবান, কত আইকিউ থাকলে আমরা তাকে মানে উন্নত বুদ্ধি সম্পন্ন বলি, বুদ্ধিমান বলি, স্বল্প বুদ্ধি বলি, এইগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। তোমরা দেখতে পাচ্ছ তো একই ইয়ারে 2বার কোশ্চেন এসছে আইকিউ থেকে। তাহলে আনসারটা কি হবে? ভুল হবে। আনসারটা কি? ভুল। ওকে। 20, নিম্নোক্ত কোন পদ্ধতিটি শিক্ষায় বংশগতির প্রভাব পরিমাপক পদ্ধতি হিসাবে ব্যবহৃত হয় না? যমজ সম্পর্কিত অধ্যয়ন, দত্তক সম্পর্কিত অধ্যয়ন, মুক্ত অনুষঙ্গ, কোনোটিই নয়। কোন পদ্ধতিটি শিক্ষায় বংশগতির প্রভাব পরিমাপক পদ্ধতি হিসাবে ব্যবহৃত হয় না? তাহলে কোনটা হবে? কোশ্চেন নাম্বার 20 আনসার হবে তুমি যখন বংশগতির প্রভাব পরিমাপক পদ্ধতি ব্যবহৃত হয় না। এখানে আনসারটা তো তোমার মনে হচ্ছে আমার এই যে দত্তক সম্পর্কিত অধ্যয়ন, ঠিক আছে, এটাই হবে আনসার নাম্বার বি। 21, শিখনের অপারেন্ট অনুবর্তনের তত্ত্বটির প্রবক্তা। এটা শর্টকাট কোশ্চেন, অনেক সময় এই টাইপেরও কোশ্চেন আছে। তাহলে কি হবে? অপারেন্ট কন্ডিশনের স্কিনার। তাহলে স্কিনার কি প্রাণী পরীক্ষা করেছিলেন? ইঁদুরকে নিয়ে। সামাজিক শিখনের তত্ত্বটি একত্রীকরণ করেছে আচরণবাদ ও মানবতার তত্ত্বকে, আচরণবাদ ও জ্ঞানমূলক তত্ত্বকে, মানবতাবাদ ও মনসমীক্ষণবাদ তত্ত্বকে, উপরের কোনোটিই নয়। 22, তাহলে 22 কি হবে? বি, আচরণবাদ ও জ্ঞানমূলক তত্ত্বকে, আচরণমূলক ও জ্ঞানমূলক তত্ত্বকে। যে ব্যক্তিত্বের কোনো সংলক্ষণ তত্ত্ব উপস্থাপন করেননি, মানে কে ব্যক্তিত্বের কোনো সংলক্ষণ তত্ত্ব উপস্থাপিত করেননি। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে কোন কোন থিঙ্কাররা ব্যক্তিত্বের সংলক্ষণের তত্ত্ব দিয়েছেন আর কে কে দেননি, মানে কারা কারা টাইপ থিওরির এক্সপোনেন্ট আর কারা কারা ট্রেড থিওরি দিয়েছেন। আবার এদের মধ্যে কেউ আছেন টাইপ কাম ট্রেড অ্যাপ্রোচও দিয়েছেন। তাহলে সেই জিনিসগুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পড়তে গেলে, ঠিক আছে? আমি বড় বড় কোচিংয়ে গেলাম, পড়লাম, ওদের সামনে গিয়ে লাভ হবে না তুমি যদি ব্যক্তিগতভাবে নিজে বাড়িতে ভালো করে না পড়ো। আজকাল আমি দেখছি আশপাশে ফেসবুক, ইউটিউব, ইনস্টা, যে কোনো জায়গায় এত ছড়াছড়ি কোচিংয়ের, যে পারে সেও পড়াচ্ছে, যে পারছে না সেও পড়াচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে? আমরা কিন্তু টিচার এমনিতেই হয়ে যাই, এই আমাদেরকে যেতে হয়নি বড় বড় কোচিং বা কোনো কিছুতে। আমরা নিজে বাড়ি ঘরে পড়েছি, বই পড়েছি,
সেখান থেকে আমাদের কিছুটা নলেজ হয়েছে, এক্সামটা পাস করেছি। তো তোমরাও কিন্তু এই জিনিসগুলো ফোকাস রাখবে। ওকে, তাহলে আনসারটা কি হবে? 23 আনসার হবে তোমাদের এ, মানে ক্রেসচামার। কারণ ক্যাটালো দিয়েছেন, আলপোটো দিয়েছেন, ক্রেসচামার কিন্তু আমাদের দেননি ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্ব। ওকে, বিষয়বস্তুর অর্থপূর্ণ প্রত্যক্ষণ শিখনের জন্য প্রয়োজনীয় একটি উপাদান, এই ধারণাটি পোষণ করে। সমগ্রতাবাদ, আচরণবাদ, সংযোজনবাদ কোনোটিই নয়। তাহলে 24 কি হবে? 24 হচ্ছে এ, সমগ্রতাবাদ। কারণ দেখো, বিষয়বস্তু ছাড়া আমাদের অর্থপূর্ণ প্রত্যক্ষণ কিন্তু শিখানোর জন্য খুব প্রয়োজন। ঠিক আছে, একটা সমগ্রতাবাদ বিশ্বাস করে। নিম্নোক্ত কোনটি মৌলিক আবেগ নয়? ভয়, ক্রোধ, আশা কোনোটিই নয়। তাহলে 25 কি হবে? 25 হবে তোমার সি। সি মানে কি? আশা। আশা কিন্তু আমাদের কোনো আবেগ নয়। তাহলে আবেগ কোনটা? আমাদের ভয়, রাগ, ঘৃণা, ক্রোধ, এইগুলো। সংকেত এবং চিহ্ন নিম্নোক্ত কোন প্রক্রিয়াটির আবশ্যিক উপাদান? সংকেত এবং চিহ্ন নিম্নোক্ত কোন প্রক্রিয়াটির আবশ্যিক উপাদান? চিন্তন, সংবেদন, প্রত্যক্ষণ কোনোটিই নয়। ওকে, তাহলে আমরা এই যে পিয়াজের একটা থিওরি আছে কগনিটিভ ডেভেলপমেন্ট, এই যে সেকেন্ড স্টেজের মধ্যে এই যে সিম্বলিক থট বাচ্চাদের মধ্যে গড়ে ওঠে, হ্যাঁ, 2 থেকে 7 বছরের বাচ্চাদের মধ্যে, এই যে এটা কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত? তাহলে সেটা হচ্ছে কি আমাদের সংকেতের বিষয়টা হচ্ছে আমাদের 26 হবে এ। এ মানে চিন্তন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। ঠিক আছে, কারণ পিয়াজের থিওরিটা কিন্তু এই চিন্তন প্রক্রিয়ার উপরই বেস করা। তাহলে অর্জন, প্রেরণা মানে অ্যাচিভমেন্ট মোটিভেশন সম্পর্কিত ধারণাটির প্রবক্তা হলেন স্টাউট, বান্দুরা, ম্যাকক্লেল্যান্ড, এদেরকে ইউনিয়ন। তাহলে এটা কে হবেন? অ্যাচিভমেন্ট মোটিভেশন কিন্তু ম্যাকক্লেল্যান্ড দিয়েছেন। কে দিয়েছেন? ম্যাকক্লেল্যান্ড। 27 হচ্ছে সি। ব্যক্তিসত্তাকে বহির্মুখী এবং অন্তর্মুখী হিসাবে বিভক্ত করেছেন প্রখ্যাত মনোবিদ, মানে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট। কে দিয়েছেন এটা? তোমরা নিশ্চয়ই জানো, এটা ফ্রয়েড দেননি, এটা অ্যাডলারও দেননি, এটা দিয়েছেন ইয়ং। 28 কে দিয়েছেন? এটা ইয়ং দিয়েছেন আমাদের। ঠিক আছে, তারপর হচ্ছে থিমেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট, যাকে আমরা বলি ট্যাট, TAT, TET না, কিন্তু এটা হবে কি? TAT, ট্যাট। ঠিক আছে, এখানে অনেকগুলো সম্পাদনীয় অভিক্ষা আছে, সেগুলো তোমরা দেখে রাখবে, এদের ফুল ফর্মগুলো। ঠিক আছে, তাহলে থিমেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট হলো একটি সম্পাদনীয় অভিক্ষা, প্রতিফলন অভিক্ষা, ব্যক্তিসত্তা পরিমাপক ইনভেন্টরি কোনোটি নয়। তাহলে এটা হবে কি? ব্যক্তিসত্তা পরিমাপক ইনভেন্টরি। লাস্ট কোশ্চেন, শিখনের বিষয়বস্তু একবার মাত্র উপস্থানের পর সঙ্গে সঙ্গে শিক্ষার্থী যতটা পুনরুদ্ধার করতে পারে তা হলো তার স্মৃতির প্রখরতা, নৈর্ব্যক্তিক স্মৃতি, স্মৃতির প্রসার কোনোটিই নয়। তাহলে 30টা কি হবে? 30টা হবে তোমার সি, মানে স্মৃতির প্রসার। তার স্মৃতি শক্তি বেশি বলেই, তার স্মৃতির প্রসারতা বেশি বলে সে একবার দেখলে কোনো জিনিস দীর্ঘক্ষণ অবধি সে মনে রাখতে পারে। তো আজকে এইটুকুই থাক। আগামীকাল আমরা আলোচনা করব 2017 সাল নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটা তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব যারা যারা প্রিপারেশন নিচ্ছে। আর আমি চেষ্টা করব এই প্রিভিয়াস ইয়ারগুলো করার পর টপিক ওয়াইজ আমি ভিডিওগুলো আনতে CDPর। ধন্যবাদ।